ত্রিপুরার সমস্ত সরকারি চাকরিপ্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যে বেশ কিছু চাকরিতে কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে। বেশ কিছু চাকরি নিয়ে স্বজন পোষণ এবং অর্থের লেনদেনের কথা উঠে এসেছে। সেই চাকরিগুলো কি, কেনই বা কেলেঙ্কারি অভিযোগ উঠে এসেছে, কেনই বা গভর্নমেন্ট বা সরকার স্বচ্ছ নিয়োগ নীতি এইসব চাকরি ক্ষেত্রে অবলম্বন করতে পারছে না, সেই বিষয়ে আমরা আলোচনা করার বা দেখার চেষ্টা করব। শূন্যপদ আছে, নিয়োগ নেই, কোথায় কোথায় কি শূন্যপদ আটকে আছে, কেন নিয়োগ গভর্নমেন্ট করতে পারছে না, কেন গভর্নমেন্টের প্রতিশ্রুতি থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছে, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ফায়ার সার্ভিস, জেল পুলিশ চাকরি প্রার্থীরা অনেক দিন যাবৎ রাস্তায় ঘুরছে। পুলিশ কনস্টেবল, এমপিডাব্লিউ, নার্স বা ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসি চাকরি প্রার্থীরা অফার জয়েনিংয়ের জন্য ওয়েট করছে, কবে তাদের ভাগ্যে সেই অফার বা জয়েনিং বা হলুদ খামটা জুটবে। অনেক ক্যান্ডিডেট আছে যারা স্টেট গভর্নমেন্টের ক্যাবিনেট ডিসিশনকে স্বাগত জানিয়েছে। বিগত কিছু মাসে যে ক্যাবিনেট ডিসিশনগুলো হয়েছে, যেখানে জুনিয়র গ্রেড স্টেনোগ্রাফার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে হোম ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ থেকে শুরু করে জেল পুলিশে বা ইঞ্জিনিয়ার বা টিচার নিয়োগের ভ্যাকেন্সি থেকে শুরু করে এলডিসি বা গৌডি নিয়োগের ভ্যাকেন্সি থেকে শুরু করে সমস্ত নিয়োগের ভ্যাকেন্সিতে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে, সেই সিদ্ধান্তগুলো কবে বাস্তবায়ন হবে সেই নিয়ে সবাই কাঠোর চোখে সবাই বসে আছে যে রাজ্য সরকার তো মন্ত্রিসভার সিদ্ধান্ত নিল, কবে এখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। গত 6 মাসে তো অনেক সিদ্ধান্ত হলো, কিন্তু বাস্তবে একটাও কিন্তু এখনও পরিফলিত হচ্ছে না। একমাত্র খালি শিক্ষা দপ্তরের অধীনে নিয়োগগুলা কিছু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এবং কিছু প্রসেস চলছে। বাকি অনেকগুলো দপ্তরে নিয়োগের জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলি কেন এখনও বাস্তবায়ন হচ্ছে না কেন, সেই বিষয়ে দেখব আমরা। প্রথমত চাকরিতে যে কেলেঙ্কারি আমরা দেখে নিচ্ছি, সেই কেলেঙ্কারির যে অভিযোগটা উঠে এসেছে, একটা হলো সফেদের কুকথা, সর্বত্র সুশাসন, গড়ে গড়ে উপচে পড়ছে সুশাসনের সুফল। অন্ততপক্ষে সরকার প্রচারের আলোয় এটাই আমরা দেখতে পাচ্ছি। সরকার বলতে সরকার বিভিন্ন দপ্তরের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তথ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, অর্থমন্ত্রী, পর্যটন মন্ত্রী, সবাই সুশাসনের বা সুশাসন বর্তমানে চলছে সেই বিষয়েই সবাই কথা বলছে। এবং সুশাসন এর বিরুদ্ধে যারা কথা বলতে তাদের চোখের ছানি বা চোখ নষ্ট, এরকমও বক্তব্য করছে সরকারের মেইন যে মুখিয়া। বাস্তব কিন্তু বড়ই নির্মম। আদৌ কি সুশাসন চলছে কিনা সেটাও দেখার বিষয়। নির্মম বাস্তব যখন প্রতিটি পদে পদে সরকার দুর্বলতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তখন বুঝতে ভুল হয় না আমরা কোথায় আছি। এক কথায় সুশাসন এখন কাগজ কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। সরকারি দপ্তরগুলি এখন অনিয়ম ও দুর্নীতির কারখানা পরিণত হয়েছে। জেনে শুনে সরকার প্রচুর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এরকম দুইটা দুর্নিয়মের অভিযোগ উঠে এসেছে। সফিদের কথাটা বলছি, তারপর আমরা আরেকটা দুর্নীতির অভিযোগও যেটা উঠে এসেছে সেটাও আমরা দেখব। সোফেদ একটা সিদ্ধান্ত রাজ্যে লক্ষ লক্ষ বেকারদের রীতিমতো বিপাকে ফেলে দিয়েছে। প্রশ্ন একটাই, সোফেদ নামক সংস্থা কীভাবে এরকম সিদ্ধান্ত সরকারের হেই করার মতো নিতে পারে। চলতি মাসে 18 তারিখ সোফেদ 152টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। আবেদনপত্র 236 টাকা ফি অর্জন করা হয়েছে। মারাত্মক, এখানে কিন্তু রাখা হয়েছে, কিন্তু জিএসটিও রাখা হয়েছে। কিন্তু তফসিলি জাতি, উপজাতি বা দিব্যাঙ্গ প্রার্থীদের ফি প্রদানে কিন্তু কোনো ছাড় প্রদান করা হয়নি। সবচেয়ে বড় নিয়োগ নীতির গোঠালা এটা। 2 নম্বর যেটা, শুধু কোনো ছাড় যে প্রদান করেনি সেটা নয়, অনেকগুলা দপ্তরে ভ্যাকেন্সিটা এসেছিলো, অনেকগুলা দপ্তর মিলে সফিদান্ডের ভ্যাকেন্সিটা এসেছিলো। আমাকে ম্যাক্সিমাম সবগুলাতেই যদি আমি অ্যাপ্লাই করতে চাই, ম্যাক্সিমাম দপ্তরে অ্যাপ্লাই করতে যদি চাই, আমি যদি চাই 1-এর অধিক 2-3-এর অধিক অ্যাপ্লাই করতে চাই, তাহলে একটা যে অ্যাপ্লিকেশন ফি 236 টাকা বা 238 টাকা সেটা দিলেও চলবে না, বারবার আমরা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অর্থাৎ একটা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের 2-3টা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সত্যিই বড় অদ্ভুত। এখানে একবার ফিতে প্রদান করে ওই পেমেন্ট স্লিপ দিয়ে একজন প্রার্থী কমপক্ষে 3টি পদে আবেদন করতে পারবে। 3-এর অধিক আবেদন করতে গেলে আবার পেমেন্ট করতে হবে। সুকৌশলে এই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। সরকারি নিয়ম নীতি চূড়ান্ত লঙ্ঘন করেছে সফেদ কর্তৃপক্ষ। আর সফেদের চাকরি কিন্তু আউটসোর্সিং চাকরি। ফরেস্ট ডিপার্টমেন্টে ডাইরেক্ট লুক নিতে পারতাম, ফরেস্ট ডিপার্টমেন্ট লুক নিয়োগ করছে না, সফেদের মাধ্যমে নিয়োগ করছে। অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টে তুমি চাকরি করবে কিন্তু বলতে পারবে না তুমি গভর্নমেন্ট চাকরি করছো। তোমাকে চাকরি দিয়েছে সফেদ, অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল বেসিক্স। সফেদের মাধ্যমে কিন্তু এলডিসি, গ্রুপ ডি স্টাফও নিয়োগ করা হচ্ছে ধীরে ধীরে। একটা সময় হয়তো জেআইবিতে উঠে যাবে, সব সফেদের মাধ্যমেই নিয়োগ হবে।
একদিকে ফি প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি, অন্যদিকে একটা অ্যাডভার্টাইজমেন্ট মূল্যে আমাকে একাধিকবার ফি প্রদান করতে হবে যদি আমি 3-এর বা অধিক যদি অ্যাপ্লিকেশন করতে চাই বা 3-এর অধিক দপ্তরে যদি ফর্ম ফিল আপ করতে চাই। দপ্তরমন্ত্রী শান্তনু চাকমা এক কথায় নীরব দর্শকের ভূমিকায়। বস্তুত এই অভিযোগ উঠেছে এই ধরনের বিষয় কীভাবে মোকাবেলা করা হয় এটাই নাকি তারা জানা নেই, মানে মন্ত্রী মহোদয়ের জানা নেই। হাঁপানে গিয়ে গোটা করে শিল্প বাণিজ্য মেলা প্রস্তুতি খতিয়ে দেখার পর সময় বের করতে হলে বেকারদের সাথে যে প্রতারণা হচ্ছে, সোফের যে বেকার কাছে প্রতারণা করছে সে প্রতারণাকে দেখার মতো সময় তাদের কাছে নেই। চাকরিতে আবেদনের জুটা অজুহাত আসলে বেআইনিভাবে অর্থদের ব্যবসা শুরু করেছে। আসলে কি তাই? চাকরিতে আবেদন মানে কি গভর্নমেন্টের একটা নতুন বিজনেস শুরু হয়েছে? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। চাকরিতে ভ্যাকেন্সি আছে 172খানা, আমার বারবার অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। এখন কত টাকা কালেক্ট হবে? প্রচুর টাকা কালেক্ট। এখানে গভর্নমেন্টের বিরাট বড় একটা রাজস্ব সংগ্রহ হবে, কিন্তু বেকারদের কাছ থেকে রাজস্বটা নেওয়া হচ্ছে, বেকারদের কাছ থেকে কিন্তু সেই অর্থটা নেওয়া হচ্ছে কষ্টজিত অর্থ। এবং তার সাথে রয়েছে কিন্তু কেলেঙ্কারি। সোফিদের চাকরি নিয়ে প্রচুর কেলেঙ্কারি অভিযোগ উঠে এসেছে। তারপর যেমন আরেকটা কেলেঙ্কারি অভিযোগ উঠে এসেছে, ত্রিপুরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে কিন্তু তুলপাড় কিন্তু অভিযোগ উঠে এসেছে। মানে ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে চাকরি দুর্নীতি হবে কেউ আশা করতে পারে না, কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি কিন্তু দুর্নীতির আখড়ানা এখন পরিণত হয়েছে। একের পর এক দুর্নীতি। হয়তো একটা সময় পরে ত্রিপুরা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ইউনিভার্সিটি যে সম্মানিত হয়েছে হয়তো এই মানটা চলে যাবে, এবং একটা সময় হয়তো কেন্দ্রীয় ইউনিভার্সিটির মর্যাদাও হারিয়ে ফেলতে পারে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের তোড়জোড় শুরু দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী আগস্ট মাসে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ গঙ্গাপ্রসাদ পরিশোনের কার্যকাল সমাপ্ত হচ্ছে। একের পর এক নিয়োগ দুর্নীতি, বর্তমান সেক্ষেত্রে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মান তলানিতে এসে ঠেকেছে। তাই দুর্নীতি রোধে শিকার হাল ফেলাতে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে খুব শিক্ষামন্ত্রক। এমনকি প্রয়োজনে আগস্ট মাসের আগেই নতুন উপাচার্য নিয়োগ করবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এই লক্ষ্যে ফেব্রুয়ারি মাসে সার্চ কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গঙ্গাপ্রসাদ উপাচার্য পদ থেকে পদকে তুজ্জার শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, অধ্যাপক পয়সেন তার পদকপত্রের প্রতিলিপি পরীক্ষা নিরীক্ষার জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছেন মঙ্গলবার। এই নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আলোড়ন সৃষ্টি হয়েছে, যদি রাতের সংবাদ লেখা পর্যন্ত রেজিস্ট্রার বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দুর্নীতির যে আক্রানা সেটা পরিণত হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। অভিযোগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় অনৈতিকভাবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে বিজেন্দ্র সনদ, উদয় শঙ্কর, মহেন্দ্র রাজবিন্দর বাবুকে চাকরি প্রদান করেছে। শুধু তাই নয়, রাজ্য বহিরাজ্যে 5 প্রার্থীকে চাকরি প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে নিয়োগ নীতি রাতারাতি পরিবর্তন করা হয়েছে। যদিও এরপর লোক দেখানো লিখিত পরীক্ষা হয়েছে, এবং লিখিত পরীক্ষা প্রার্থী ছিলেন 452 জন। এই লোক দেখানো পরীক্ষা রাজ্যের বহু বেকার পরীক্ষা যায়নি। তবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগে প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁস, নানা দুর্নীতির প্রমাণ সহ কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু অলরেডি লিপিবদ্ধ করেছে রাজ্যের বেকার। অলরেডি সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে যাওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এরকম অপকর্মর বিরুদ্ধে, এরকম দুর্নীতির বিরুদ্ধে, এরকম ভ্রষ্টাচারের বিরুদ্ধে ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরি মানেই স্বজন পোষণ, টাকার খেলা। এরা বর্তমানে একদম স্পষ্টত বোঝা যাচ্ছে। বর্তমানে ত্রিপুরার যে বেকার, যেখানে 50 লক্ষ, সেখানে শূন্যপদ পড়ে আছে। শূন্যপদের তুলনায় নিয়োগ কিন্তু খুবই যৎসামান্য, কারণ অনেকগুলো দপ্তরে চাকরি প্রসেস আটকে আছে, অফারের জন্য আটকে আছে, কেউ পরীক্ষার জন্য আটকে আছে, কেউ পরীক্ষার রেজাল্টের জন্য আটকে আছে, কেউ ফাইনাল মেরিট লিস্টের জন্য আটকে আছে, কেউ মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে যে পদগুলি মানে খালি হয়েছে সেই পদগুলিতে নিজে কবে ফর্ম ফিল আপ করবে সেই জন্য আটকে আছে। গভর্নমেন্টের গতিতে চলছে, গতিটা হয়তো অনেকটা ধীর গতি, কিন্তু মুখে বা যখনই অ্যাডভার্টাইজমেন্টের সময় আসছে মুখে কিন্তু বলে যাচ্ছে যে আমরা স্বচ্ছ নিয়োগ নীতি মাধ্যমে করছি, আমরা কিছুদিনের মধ্যে করছি, আমরা সব কিছু দিয়ে দেবো, বেকার আমাদের সম্পদ, বেকারদের জন্য আমরা স্টার্ট আপ পলিসি আনবো, বেকারদের চাকরি করতে হবে না, বেকাররা নিজের পায়ে দাঁড়িয়ে আরও 10 জনকে চাকরি দেওয়ার ক্ষমতা রাখে, বেকারদের আমরা কন্ট্রাকচুয়াল জব দেবো, সোফেদের মাধ্যমে যোগ দেবো, আউটসোর্সিং জব দেবো, আর একটা চাকরি আমরা 4 বছর কাটিয়ে নেব। সেটা একটা বর্তমানে ট্রেন্ড চলে যাচ্ছে, আন্দোলন তো চলছেই সেই ধারায়। রাজ্য শূন্যপদের তুলনায় তেমন নিয়োগ না হয়, দিন দিন বাড়ছে বেকারের সংখ্যা। রাজ্যে কর্মনিয়োগ দপ্তর সূত্রে জানা গেছে রাজ্যে এই মুহূর্তে প্রায় 391 বেকার পিএইচডি ডিগ্রি পাস করে বসে আছে, পিএইচডি ডক্টরেট পাস করে বসে আছে। বেকার 2023 সালে 31 ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত মোট বেকারের সংখ্যা পিএইচডি বেকার 391 হয়েছে, তবে সংখ্যা আরও বাড়তে পারে। কারণ রাজ্যে হাজার যুবক যুবতী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি উত্তীর্ণ, তারা কর্মনিয়োগ দপ্তরে নাম নথিভুক্ত করেনি। রাজ্যে স্নাতকোত্তর বেকার অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন পাস করে বসে আছে 64,000,
এর মধ্যে সবাই কিন্তু নথিভুক্ত করুন, সবাই নথিভুক্ত করলে কিন্তু 1 লাখ ছাড়িয়ে যাবে। স্নাতক ব্যাপার 90,000-এর কাছাকাছি, এটাও প্রায় 1.5 লাখ ছাড়িয়ে যাবে, কারণ সবাই কিন্তু কর্মনিয়োগ দপ্তর নথিভুক্ত করেনি। এমনকি এখন যারা ভিডিও দেখছে, ভিডিও অনেকেই হয়তো নথিভুক্ত করেনি কর্মনিয়োগ দপ্তরে, তাই তোমাদের নাম তো আর বেকারি লিস্টে নেই, তাই এখানে 89,000 বেকার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস 38,000, মাধ্যমিক পাস 2,53,810, ডিপ্লোমাদারি বেকার 19,000, মাধ্যমিক ডিপ্লোমাদারি বেকার 12,000, মাধ্যমিক অনুত্তীর্ণ 67,000, ITI 8,787 জন বেকার, ইঞ্জিনিয়ার ডিগ্রি মাস্টার ডিগ্রি মিলিয়ে প্রায় 15,000 বেকার, MBBS MD MS BDS MBS হোমিওপ্যাথি আয়ুর্বেদিক মানে সমস্ত প্রফেশনাল প্যারামেডিক্যাল কোর্স করা বেকার প্রায় 3,000, নার্সিং ক্ষেত্রে বেকারের সংখ্যা প্রায় 9,000 নার্সিং টেকনিশিয়ান পড়তে, বিএড এমএড ডিএলএড বিবিএ এমবিএ বিএলবি অনার্স এলএলবি এই মিলিয়ে প্রায় 11,000 বেকার। দেখো বিএড আর ডিএলএড বেকারে কিন্তু প্রায় 30,000 পাড়িয়ে গেছে, কিন্তু সবাই নাম নথিভুক্ত করেনি বলে এখানে মাত্র 9,000 নাম এসেছে, তাই 11,000 নাম এসেছে। তাই এখনও যারা নথিভুক্ত করেনি কর্মনিযুক্ত, যদি নথিভুক্ত তোমরা টাইমলি করে নিতে পারো, বেকারের সংখ্যা এখানে 3 লাখ 4 লাখ দেখাচ্ছে, সেটা 7 থেকে 8 লাখ ছাড়িয়ে যাবে, কারণ অনেকে এখনও নথিভুক্ত করেনি। এটা ন্যায্য, এটা অ্যাকচুয়াল ফিগার, যদি সবাই নথিভুক্ত করে ফিগারটা একটু বাড়বে। পাবলিক সার্ভিস কমিশনের তুগলকি সিদ্ধান্তের জন্য TCS TPSC আর TPS পদে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে 65% পদ খালি পড়ে আছে, বেকার আছে, চাকরির পদ খালি পড়ে আছে, শূন্যপদ পড়ে আছে, তারপরেও ফুলফিল করা যাচ্ছে না, কারণ ওয়েটিং লিস্ট বলে একটা শব্দ আছে, সেই ওয়েটিং লিস্টটা রাজ্যে নেই। রাজ্যে বেকাররা চাকরির জন্য রাজপথে ঘুরছে, আমরা জিআইবিটি গ্রুপ ডি দেখেছি রাজপথে ঘুরতে, পুলিশ কনস্টেবলদের দেখেছি, স্টেট ফার্স্ট দেখেছি, ফায়ার সার্ভিস দেখেছি, জেল, কে রাজপথে ঘুরছে না? সমস্ত চাকরি প্রত্যাশীরাই, সমস্ত দপ্তর নিয়োগ প্রক্রিয়ার চাকরি প্রত্যাশীরাই চাকরির জন্য, পরীক্ষার রেজাল্টের জন্য, ইন্টারভিউর জন্য, নোটিফিকেশন জারি করার জন্য প্রত্যেক ধাপে ধাপে বেকারদের রাজপথে ঘুরতে হচ্ছে, কিন্তু নির্বাচনের আগে কিন্তু বেকারের রাজপথে ঘুরতে হয় না। নির্বাচনের আগে নেতা মন্ত্রীরা বেকারদের বাড়িতে যায় বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য, যখন নির্বাচন শেষ হয় তখন বেকাররা রাজপথে যায় তাদের সুযোগ সুবিধা হাসিল করার জন্য। বর্তমান বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ ও আরক্ষা দপ্তরে 1,000 পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যেটা হয়েছিল তা এখন পর্যন্ত নিয়োগ হয়নি। শুধু তাই নয়, আরক্ষা দপ্তরে 6,066 জন পদে স্পেশালিস্ট নিয়োগ প্রক্রিয়া মুক্তব্যে পড়ে আছে। শুধু কি তাই, চাকরিযুক্ত 10,323 শিক্ষক নিয়ে কমিটির উপর জমা পড়লেও কোনো পদক্ষেপ হয়নি। 2019 সালে 1,962 জন গ্রামরোজগার সেবক পরীক্ষা নিয়োগ হলেও আজ পর্যন্ত নিয়োগে ওই 1,962 পদের জন্য প্রায় 20-25,000 30,000 লোক অ্যাপ্লাই করেছে। তাদের কষ্টার্জিত যে অ্যাপ্লিকেশন ফি সেটা সরকার খেয়ে নিয়েছে, মানে গোটালা দুর্নীতি ছেয়ে বসে আছে চারিদিকে। তাছাড়া গ্রুপ সি পদে চাকরি দিতে গেলেও প্রায় 500 মতো চাকরির অফার প্রদান করা হয়নি, মানে 2,400 থেকে 1,900 প্রদান করা হয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রেও 2,500 থেকে প্রায় 2,400 মতো প্রদান করা হয়েছে, এখানেও 700+ অফার কিন্তু জমা পড়েনি, প্রদান করা হচ্ছে না বলে খবর। প্রায় 1,800-1,900 মতো অফার জমা পড়েছে, সেই অফারগুলো কোথায়? সেই চাকরি মানে যদি এখানে ওয়েটিং লিস্ট থাকতো তাহলে তো আরও সংখ্যক বেকার চাকরি পাওয়ার সুযোগ থাকতো, সেই অপেক্ষামান বা ওয়েটিং লিস্টটা প্রদান করা হয়নি। এখন আমার রাজ্যে বিধানসভায় প্রায় 35 নিয়মিত পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। গভর্নমেন্ট আসার পর কনস্টেবল বাতিল, নিয়োগ প্রক্রিয়া বাতিল, স্বাস্থ্য দপ্তরে MPW নিয়োগ প্রক্রিয়া বাতিল, TPSC নিয়োগ প্রক্রিয়া বাতিল, আমাদের বিদ্যুৎ দপ্তরে হেল্পার নিয়োগ প্রক্রিয়া বাতিল, অনেক সঙ্গে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হচ্ছে, কিন্তু নিয়োগ কিন্তু হচ্ছে না। আর চাকরি এখন এই পদগুলি আউটসোর্সিং মাধ্যমে চাকরি হচ্ছে, আর আউটসোর্সিং চাকরি তো ভবিষ্যৎ তো সবারই জানা আছে। একইভাবে যারা 60 বছর হয়ে গেছে, অবসরপ্রাপ্ত হয়ে গেছে, তাদের ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে, বেকারদের চাকরির জায়গায় যারা অলরেডি পেনশনে চলছে তাদের চাকরি দেওয়া হচ্ছে। 8 বছর ধরে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত TES পরীক্ষার মাধ্যমে প্রায় 400টি ইঞ্জিনিয়ার পদে মোট শূন্য পদে প্রায় 50% খালি পড়ে আছে। ইঞ্জিনিয়ার বেকার ভাই বোন রাস্তায় পথে ঘুরছে, কিন্তু ওয়েটিং লিস্ট না থাকার কারণ TPSCর মধ্যে শূন্যপদ খালি পড়ে আছে। এই মূল্যে রাজ্য সরকার TPSCর তরফ অপেক্ষমান তালিকা দেওয়ার কথা বারবার দাবি আসছে, কিন্তু TPSC অস্বীকার করেছে দেন অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্ট দেওয়া যাবে না। রাজ্যে বেকার যুবক অভিযোগ, রাজ্যের জনগণের সরকার বলে কিছুই নেই, বেকার বিরোধী সরকার রাজ্যে কাজ করছে। রাজ্য সরকার কর্মী সূত্রে খবর, বর্তমান রাজ্যে বেকার যুবক সংখ্যা প্রায় 5 লক্ষ। সরকারিভাবে তথ্য দেওয়া গেল, বাস্তব বেকার সংখ্যা আরও বহুগুণ বেশি। অভিযোগ, রাজ্যে এখন কর্মনিয়োগ দপ্তরের মাধ্যমে বেকার রেজিস্ট্রেশন এক প্রকার বন্ধ, ফলে নানা প্রশ্ন হচ্ছে। একদিকে কর্মনিয়োগ দপ্তরের নাম প্রকাশ অনিচ্ছুক এক আধিকারিক আরও জানান, যেহেতু এখন রেজিস্ট্রেশন বন্ধ তাই বাধ্য হয়ে 2 বছর আগে তথ্য প্রদান করা হচ্ছে। 2 বছর পরে তো সংখ্যাটা আরও বাড়ছে। রাজ্যে গত 7 বছরে বিনিয়োগ দপ্তরের মাধ্যমে কোনো সরকারি চাকরি হচ্ছে না। এই রাজ্যের বেকার যুবকযুবতীরা দপ্তরে এসে অনলাইন রেজিস্ট্রেশন করছে না, কারণ চাকরি নেই। কর্মনিয়োগ দপ্তরের অধীনে হলেও জিআইবিটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে রাজ্য সরকার, আর তাই কর্মনিয়োগ দপ্তরের মাধ্যমে এখন চাকরির মেলা নামে শুধু বেকারদের হয়রানি করার চেষ্টা করছে। খালি প্রাইভেট সেক্টরে 2 দিন পর
চাকরির মেলা, সফেদের মাধ্যমে আউটসোর্সিং স্টাফ নিয়োগ। আর মেইন যে শূন্যপদগুলো আছে যেগুলোতে বেকারের চাকরি পেলে চাকরির একটা নিশ্চয়তা বা গ্যারান্টি থাকতো, ওইখানে কিন্তু শূন্যপদ প্রচুর পড়ে আছে। আর গত 6-7 বছরে প্রায় 30,000-40,000 শূন্যপদ এবলিস্ট হয়ে গেছে, শূন্যপদ খালি পড়ে আছে, সেগুলো এবলিস্ট হয়ে গেছে। অর্থাৎ আর 2018 সালে যেই সমস্ত দপ্তরে যতজন কর্মচারী ছিল তা আজকে 2025-এ এসে প্রায় 40,000 কমে গিয়েছে। তাই ওই 40,000 পদ কিন্তু পূরণ করা হয়নি। প্লাস 2018 সালে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 50,000। তাহলে শূন্যপদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বর্তমান পরিকাঠামো ব্যবস্থাপনায় এত শূন্যপদ পড়ে আছে, সেই শূন্যপদগুলি নিয়োগের কোনো বাস্তব কোনো সিদ্ধান্ত নেই। চারদিকে শুধু উন্নয়ন চলছে। মন্ত্রী মিনিস্টার কিছু জিজ্ঞেস করলেই বলে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। যদি দেইরা কোনো কোশ্চেন করা হয় তখন বলে দিচ্ছে চোখের ছানি পড়েছে, চোখের ডাক্তার দেখাতে। এটাই বর্তমান বাস্তবে চলছে। উন্নয়ন কিছু বললেই চোখে ছানি পড়েছে, উন্নয়ন কিছু বললেই দেশ বিরোধী, মানবতা বিরোধী, গভর্নমেন্ট বিরোধী কার্যকলাপ, বিরোধী দলের চক্রান্ত। কতদিন সেটা হয়েছে, সেটাও বিরোধী দলের চক্রান্ত ছিল। বাস্তব বড়ই কঠিন, কিন্তু বাস্তব কিন্তু একদিন গভর্নমেন্টকে ঠিক বুঝিয়ে দেবে যে বেকার ভাই বোন যেটা চাই বা তাদের যেটা প্রাপ্য তারা ঠিকই নিজেরা মতো নিজেরা করে হাসিল করে নিতে পারবে, হাসিল করার মানে অবদান রাখে। কারণ 18তে পরিবর্তনটা বেকার ভাই বোনদের চোখের জলে পরিবর্তন হয়েছিল, বঞ্চনার বিরুদ্ধে বুট পড়েছিল। সেই বঞ্চনা কিন্তু এখন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। সেই বঞ্চনার প্রতিবাদ কিন্তু বেকাররা এখন আস্তে আস্তে করতে শুরু করেছে। কারণ সবাই এখন বলছে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত যে পোস্ট খালি পড়ে যাচ্ছে, সেই মন্ত্রিসভার সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হচ্ছে না? একটা নিয়োগ প্রক্রিয়া 5-7 বছর করে করে চলছে, কবে শেষ হবে? কেন কোনো সঠিক তথ্য দেওয়া হচ্ছে না? মন্ত্রী মিনিস্টার যে বেতন বাড়িয়ে নিচ্ছে, ঠিকঠাক মতো এমএলএ মিনিস্টারের যে নির্বাচন সেটা হয়ে যাচ্ছে। শুধু বেকার চাকরি বলতে সে ভাই বোনদের সময় কথা বলার সময় কেন সরকার চুপ করে বসে আছে? একটাই বলি যে উন্নয়ন চলছে আর স্বচ্ছ নির্ণীতি চলছে। আর নিয়োগের বেলা সংখ্যার বিচারে গত 7 বছরে মাত্র 13,000 প্লাস চাকরি হয়েছে, যেখানে 50,000-এর প্রতিশ্রুতি ছিল।